নমস্কার। আজকে এই পর্বে আপনাদের শোনাবো প্রথমেই মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের 40-এর দশকের যে কাব্যগ্রন্থগুলো বেরিয়েছিল তার মূল্যায়ন করবেন ডক্টর সুমিতা চক্রবর্তী। ডক্টর সুমিতা চক্রবর্তী বর্ধমান ইউনিভার্সিটিতে দীর্ঘকাল বাংলা ভাষা এবং সাহিত্যের অধ্যাপনা করেছেন। বর্তমানে অবসরপ্রাপ্ত, কিন্তু সব সময় লেখালেখির মধ্যেই থাকেন। আধুনিক বাংলা সাহিত্যের ওপর প্রচুর কাজ আছে তার। বিশেষ করে 40-এর দশকের কবিদের ওপর স্বতন্ত্রভাবে লিখেছেন। এবার শোনাচ্ছেন আপনাদের ডক্টর সুমিতা চক্রবর্তী। কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন বরিশালে 1920 খ্রিস্টাব্দে, এখনকার বাংলাদেশ। তিনি যখন বালক তখন বরিশালের যে পরিবেশ, সেই পরিবেশ ছিল স্বদেশ চেতনায় খুবই আলোড়িত। সেই সময় 1923-24 বরিশালে গেছেন চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু। চারণ কবি মুকুন্দ দাসের গান ধ্বনিত হতো বরিশালের হাওয়ায়। খুবই বালক ছিলেন তিনি তখন, কিন্তু পরাধীনতার যে গ্লানি সেটা একরকমভাবে ছোটবেলাতেই বুঝে নিয়েছিলেন মঙ্গলাচরণ। তারপরে তিনি যখন কলকাতায় এলেন, স্কুলে 8ম শ্রেণীতে সম্ভবত ভর্তি হলেন এবং কলেজেও পড়লেন। কলকাতায় তার বন্ধু হলেন সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে বন্ধুত্ব সেই সূত্রে তিনি বুদ্ধদেব বসু, কবিতা পত্রিকার সম্পাদক তখন, তার সান্নিধ্যে গেলেন। বুদ্ধদেব বসু স্নেহের সঙ্গে গ্রহণ করলেন তাকে। ছাত্রাবস্থাতেই কবিতা লিখতেন, কিন্তু কবিতা পত্রিকার সঙ্গে সংযোগের ফলে তার কবিতার প্রকাশ নিয়মিত হলো এবং 1941 খ্রিস্টাব্দে তার প্রথম কবিতার বই স্নায়ু প্রকাশিত হলো বুদ্ধদেব বসুর কবিতা ভবন থেকে। কবিতায় এবং শুধু কবিতায় কেন, নিজের জীবনে তিনি 3টি ভাবনা ও ভাবাবেগকে অবিচল রেখেছিলেন সারা জীবন। তার মধ্যে প্রথম হলো স্বদেশের প্রতি ভালোবাসা, দ্বিতীয় হলো সাম্যবাদী আদর্শের প্রতি নির্ভরতা। এই আদর্শ যে কোনো রাজনৈতিক দলীয়তা নয় বা দলীয় রাজনীতিও নয়, তা তাকে দেখলে বোঝা যেত। আর তৃতীয়ত, কবিতার মধ্যে দিয়ে উচ্চারণ করতে হবে উপলব্ধির সত্যকে। এই সংকল্পও তার মনের মধ্যে ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত। তারপর তিনি যুক্ত হলেন 1943-44 যে যে পরিস্থিতি তখন ছিল, সেই পরিস্থিতির যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, তার সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছে, সেই সময় বাংলায় প্রথমে মুম্বাই, তারপর বাংলায় গণনাট্য সংঘের উদ্ভব, গণনাট্য আন্দোলন, তাদের সঙ্গে যুক্ত হয়ে তিনি এই সাম্যবাদী আদর্শ বিষয়ে আরও স্পষ্ট যে ধারণা অর্জন করলেন, সেখান থেকে তিনি লিখেছেন, জীবন দৃষ্টিতে একটা বিপ্লবই ঘটে গেল। এই মনোভাব তার সারা জীবনেই পরিবর্তিত হয়। গণনাট্য আন্দোলনের যে চিন্তা, সেই চিন্তার একটি বিশেষ দিক ছিল শিল্প সাহিত্য আর সমাজের কাজ তা বিচ্ছিন্ন নয়। সেই সময় 1946 থেকে 1949 এই সময়ের মধ্যে তেভাগা আন্দোলনের কাল। তেভাগা আন্দোলন ছিল জমি মালিকদের অন্যায়ের প্রতিবাদে কৃষকদের ন্যায্য দাবি আদায়ের যে আন্দোলন, সেই আন্দোলন। এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে মঙ্গলাচরণ তিনি কৃষকদের মধ্যে গিয়ে কাজ করলেন, কৃষক শ্রমিকদের একেবারে নিকট সান্নিধ্যে। এই সময় লেখা হলো তার কবিতা, যা পরে গান হয়েছে। আমরা ধান কাটার গান গাই, আমরা লোহা পেটার গান গাই, আমরা রাম রহিম সর্দার, সাচি যার যা কাজ কারবার। পরবর্তীকালে যখন, বেশি দিন পরে নয়, যখন আবার কবিতা লেখা শুরু করলেন এবং তার মেঘ বৃষ্টি ঝড় নামের কবিতা সংকলন, যা তাকে সেই সময় সর্বজনীন পরিচিতি দিয়েছিল, প্রকাশিত হলো 1951-তে। তার আগে স্বাধীনতা, এবং এই স্বাধীনতা বাঙালির কাছে তো বয়ে এনেছিল দুর্ভাগ্য, বিপর্যয়, উদ্বাস্তু সমস্যা। 1947-48 বরিশাল তখন হয়ে গেছে অন্য দেশ। সেই বেদনা থেকে তিনি যে কবিতাগুলি লিখলেন, সেই কবিতাগুলির একটি মেঘ বৃষ্টি ঝড়ের মধ্যে আছে। দেশকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, সেই তোমার সবুজ শাড়ি, কাজল কালো চোখ,
ছিঁড়ল টেনে সংগ্রামের সংঘাতের নখ, সময় নেই, সময় নেই, কবে জানাই শোক। এর কিছুকাল পরে তিনি লিখলেন তার বিশেষ পরিচিত কবিতা জননী যন্ত্রণা। দেশকে জননীর সঙ্গে তুলনা করা এটা বাংলা কবিতায় নতুন নয়। আমরা বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম থেকে দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথের বহু গানে ও কবিতায় এই কল্পনা দেখেছি। কিন্তু সেই সব গান কবিতায় যে দেশ জননীর রূপ, তা অস্ত্রধারিণী, তা বরাভয় দান করছে, তা সমৃদ্ধ শক্তিরূপিণী, কিন্তু এই রূপ মঙ্গলাচরণের কবিতায় ধরা পড়েনি। দেশ বিভাগের পর আর এই রূপকে প্রত্যক্ষ করা সম্ভব ছিল না। মঙ্গলাচরণ দেশকে দেখলেন যন্ত্রণার্ত রক্তাক্ত এক নারীর রূপকল্পে। জননী যন্ত্রণা কবিতায় তিনি লিখলেন ক্ষুদিরামের মা, আমার কানাই লালের মা, জননী যন্ত্রণা, আমার জননী যন্ত্রণা। এই মনোভাব মঙ্গলাচরণের সারা জীবন অপরিবর্তিত ছিল। পরে তিনি লিখেছেন তেলেঙ্গানার কৃষক উত্থানের কবিতা, লিখেছেন প্যালেস্টাইনের উদ্বাস্তুদের সঙ্গে সহমর্মিতা জ্ঞাপন করা কবিতা, লিখেছেন নেলসন ম্যান্ডেলার যে সংগ্রাম, সেই সংগ্রামকে সম্মান জানিয়ে কবিতা। মঙ্গলাচরণ জানতেন যে কবিতার শক্তি হচ্ছে সত্যকে উচ্চারণ করবার সততায়, এবং আমরাও জানি যে শিল্প সাহিত্য কালোত্তীর্ণ হয় এই সত্যের জোরে। তার রূপের দিকটা নিশ্চয়ই আছে, কিন্তু অনুভবের, উপলব্ধির, বিশ্বাসের সত্যতাই শিল্প সাহিত্যকে কালোত্তীর্ণ করে। মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়কে আমাদের শ্রদ্ধা। এবারে আপনাদের যিনি কিছু বলবেন আমার বাবা মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় সম্বন্ধে, তিনি বাবাকে স্কুলে পেয়েছিলেন এবং তারপরেও বাড়িতে খুব কাছের থেকে দেখেছিলেন, কারণ তিনি আমার বাল্যবন্ধু। তার নাম গীতালি বসু। গীতালি বোস বলছি। আজকে আমি একটু ভিন্ন সুরের কথা বলতে চাইছি। মঙ্গলাবাবু যে একজন কবি ছিলেন সেটা তো আমরা সবাই জানি, কিন্তু আমার পরিচয় তার সঙ্গে আরেকটু অন্যরকম। উনি আমার বাংলা শিক্ষাগুরু ছিলেন, আমি তার ছাত্রী ছিলাম, এবং উনি আমার মনে বিরাট দাগ কেটে গেছিলেন সেই অল্প বয়সে। তখন আমি ক্লাস 11-এ পড়ি। আমি খুব অবজার্ভ করতে ভালোবাসি লোকদের। স্যার আসতেন নীরবে নিস্তব্ধে ক্লাসে ঢুকতেন, আমরা তখন বক বক করছি, কথা বলছি, কিন্তু স্যার কোনোদিন আমাদের ধমক দিতেন না। উনি এসে বলতেন কি হচ্ছে, এটা কি মাছের বাজার, এটাই ওনার ম্যাক্সিমাম বকুনি দেওয়া। যাই হোক, আমরা চুপচাপ বসে যেতাম, তারপরে উনি পড়ার মধ্যে ডুবে যেতেন। এবং ওনার পার্সোনালিটিটাকে আমি খুব অবজার্ভ করতাম। ছোটোখাটো মানুষ, চোখ দুটো জল জল করছে, সাদা ধবধবে পাঞ্জাবি আর ধুতি আর কালো চকচকে পামশু। আমি মন্ত্রমুগ্ধের মতন ওনাকে দেখতাম, ওনার কথা শুনতাম আর অবজার্ভ করতাম। বকুনি তো দেয়নি কোনোদিনও। ওনার গলাটা যে জোরে উঠতে পারে সেটা কিন্তু সত্যি আমি সারা জীবনেও শুনিনি। পরবর্তীকালে ওনাকে আমি কাছে পাই তার মেয়ে সমিতার বান্ধবীর বাবা হিসেবে। তখন তার আরেকটা পরিচয় পেলাম বাবা হিসেবে। ভীষণ মায়াদরী একটা মানুষ ছিলেন। আমি মেয়ের বন্ধু বলে আমাকে অনেক সময় স্যার দিয়েছেন। আমরা খোলা মনে কথা বলতে পারতাম, যেটা আমার কাছে খুব আশ্চর্য লাগতো। সমিতা দুষ্টুমি করে, ওর তো বাবা, ও তো দুষ্টুমি করবে, কিন্তু আমি একটু অস্বস্তি বোধ করতাম। কিন্তু স্যার খুব একজন, he could make anybody feel very comfortable and easy with him. So I had the good fortune of being with him, and also in his last days I was very close with the family, with his wife Mashima. What a great soul she was. আজকে তার কথাও মনে হচ্ছে। যাই হোক, স্যারকে চিরকাল মনে রাখবো, শ্রদ্ধা করব, প্রণাম জানি, কথা শেষ করছি। এখন আপনাদের কবিতা পড়ে শোনাবেন কৌশিক চট্টোপাধ্যায়। কৌশিক কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের কনিষ্ঠ ভ্রাতা, বরদাচরণের কনিষ্ঠ পুত্র। কৌশিক পোর্ট ট্রাস্টের একজন উচ্চপদস্থ কর্মচারী। অবসর সময় কবিতা পড়েন, সাহিত্য চর্চা করেন এবং নিজে বাংলা এবং ইংরেজিতে লেখালেখি করেন। কবিতা পড়ছেন কৌশিক চট্টোপাধ্যায়। কবিতার নাম বিগত যৌবন তবু। বিগত যৌবন তবু।
একে একে খুলে রাখছি যুযুধান যৌবনের যৌব রাজবেশ, সচ্ছল সজ্জিত কেশকিরীট রাখলুম খুলে পেশির কবচ। মুছে নিচ্ছি মুখ থেকে তারুণ্য লাবণ্য রেণু প্রসাধন শেষ, কপালে কেবল রইল তীব্র বলিচিহ্ন, চোখে তীক্ষ্ণ করকচ। একে একে খসে পড়ছে কেউর কুণ্ডল স্বপ্ন সুখ স্মৃতি স্বাদ, মিথ্যার মোড়ক গুপ্ত ঈর্ষার কঞ্চুক বন্ধুতার আবরণ। এখন আকণ্ঠ মনমন্থনের বিষ, আমি নিঃসঙ্গ বিষাদ। এখন সত্যের সঙ্গে মুখোমুখি, মুখোমুখি আমি ও জীবন। তবু এলে হাতের পুঁথির পাতা উল্টে পাল্টে আচমকা হাওয়ায় এলে অসময়, এলে সেকালের গোলদিঘির গধূলির রং, কলেজ স্ট্রিটের গন্ধ, দুপুর রোদ্দুর রং, গানের সারং। তুমি এলে হঠাৎ শুনলাম ছায়া ছলকে জল চলকায় চাওয়ায়, ভগ্ন স্তূপ দেহ মন ভেঙে ভেঙে মুহূর্তে গেলুম সেই ক্ষণ, যেখানে আমারও মধ্যে আছি আমি, সঙ্গে তুমি সদর যৌবন। Dr. Julie Banerjee Mehta is a friend for some years now. Our mothers, who were in their 90s when we met, remain the indelible sutra that ties us. Julie is a professor of English and Cultural Studies from the University of Toronto. She's an author, poet, and translator, whose compelling translation of Tagore's Dark Ghor was performed in Toronto to critical acclaim. She is currently completing a novel on the complex love between aging parents and their diasporic children. Julie has translated Baba's poem Bigato Joubon Tobu in English, which she now recites. I shake off bit by bit the resplendent regalia of warrior youth, the luxuriant crown, the coiffure, the steely armor of sinewy muscles from my face. I remove the layer of youthful grace, the remains of powders, potions. There thrives only the abiding wrinkles and the corroding salt in my eyes. From me, remove the princely paraphernalia, the dreams, desires, strong memories, the cloak of falsehood, the laughing guise of friendship, the covert burden of jealousy, poison blue looks from the churning of minds, and the lone, sorrowful, face to face with truth. Alone, alone I confront life squarely this time. And still you come, leafing hastily, hastily through the book in my hands. You come untimely like a squall, so sudden. And oh, the twilight spectrum over College Square, odorous College Street, its noon, its sun, all ricochet in a sonorous whirlpool. You come, and the moving splash of colors seem to be flowing to desire. Scaling the ruins of my body, my mind, I reach instantly the where, beyond me, is my second self, together with you, O my sister of youth. Thank you, Shomita, for the singular honor of being able to explicate a little bit of your wonderful father's great imagistic poetry. As I said to you earlier, he reminds me of Keats and Shelley and the great romantics in the way he conjures up the imagination and how it relates to age and to youth and all the things that are so pertinent in our living today, the uncertainty
of youth and the inevitability of death. So, in my courses that I would like to introduce Kobi Mongolacharan Chattopadhyay to students in the master's course in Loreto College, I thank you for this wonderful introduction to some great works.